হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব লেকচার 2 অর্থাৎ পার্ট 2। এটা হচ্ছে কি? পার্ট 2। তাহলে এখানে আমরা যদি লিখি PART পার্ট 2। পিন পয়েন্ট এররের পার্ট 2 নিয়ে আজকে আমরা কথা বলবো। গত ক্লাসে আমরা দেখেছিলাম অর্থাৎ পার্ট 1 এ আমরা দেখেছিলাম পিন পয়েন্ট এররের 5টি কোশ্চেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে পিন পয়েন্ট অফ এররের 4টা কোশ্চেন। ওকে, আসেন। গত ক্লাসটা যারা দেখেন না একটু দেখে নেবেন, সুবিধা হবে। আমি আরেকবার একটু বলে নিচ্ছি যে পিন পয়েন্ট অফ এরর জিনিসটা কি। পিন পয়েন্ট অফ এরর মানে হচ্ছে একটা বাক্য দেয়া থাকবে এবং সেখানে আন্ডারলাইন করে থাকবে, 4টা বা 5টা আন্ডারলাইন করে দাগ দেয়া থাকবে এবং আমাদের কাজ হবে কোন জায়গাটাতে ভুল আছে সেই জায়গাটা ফাইন্ড আউট করা, খুঁজে বের করা। দ্যাট ইজ কল পিন পয়েন্ট এরর। আশা করছি আপনারা বিষয়টা বুঝে গেছেন, রাইট? ওকে, এবার আসেন আমরা কোশ্চেনটা সলভ করি। বলতেছে অলদো যদিও উই আর কনসার্ন উইথ দ্য প্রবলেম অফ এনার্জি সোর্সেস উই মাস্ট নট ফেইল রিকগনাইজিং দ্য নিড ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। দেখেন না, পরীক্ষার হলে বসে আপনি প্রত্যেকটা সেন্টেন্সের যে মিনিং পারবেন ব্যাপারটা কিন্তু এমন না। তারপরে আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে সেই টেকনিকটা আপনাকে আমি আজকে দেখাবো। আচ্ছা, আসেন সেটা তাহলে আপনি কি করে করবেন? আপনাকে ফোকাস রাখতে হবে হচ্ছে কোন জায়গাটাতে গ্যাপ আছে এবং তার আশেপাশে কি শব্দ রয়েছে সেটার উপরে ফোকাস রেখে আমাদের অ্যান্সারের দিকে যেতে হবে। আচ্ছা, কনসার্ন উইথ, ঠিক আছে। এখানে মাস্ট নট ফেইল, এই যে পাওয়া গেছে। দেখেন এখানে আমি একটা ভুল পেয়েছি। কেন ভুল পেয়েছি? ফেইল রিকগনাইজিং। কারণ ফেইলের পরে কখনো আইনজি যুক্ত ভার্ব হয় না। তাহলে এখন বলতে পারেন স্যার তাহলে এখানে ইতিহাসটা কি, এখানকার ঘটনাটা কি? আচ্ছা আসেন ভাইয়া, ঘটনাটা হলো আমি আপনাদেরকে একটু লিখে দিচ্ছি, তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আপনারা একটু লিখতে পারেন। সেটা হচ্ছে ফেইল, তারপরে হচ্ছে কি ইনটেন্ট। ফেইল এবং ইনটেন্ট এদের পরে কখনো ভার্বের সাথে আইএনজি হয় না। এদের পরে কি হয় বলেন? এদের পরে কখনো ভার্বের সাথে আইএনজি হয় না। এদের পরে হয় হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। কি হয় এদের পরে? কি হয়? টু প্লাস ভার্ব ওয়ান। এদের পরে কখনোই কি আসে না? ভার্বের সাথে আইএনজি আসে না। এদের পরে সবসময় কি হয় প্রিয় ভাই বোন আমার? এদের পরে সবসময় কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয় না, সবসময় হয় হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে না, ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো স্যার ইনফিনিটিভ কি? আমি তো বুঝি না। প্রিয় ভাই বোন আমার, দেখেন আমি বললি ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইটিভ ভার্বের হচ্ছে গার্লফ্রেন্ড। ওকে, আচ্ছা আমি একটু মজা করে বললাম। ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। একটা হলো পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান। আমি আবার বলছি, পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান। তাহলে নন ফাইনাইট ভার্ব যদি আমরা চিনতে পারি তাহলে পৃথিবীতে যত ভার্ব আছে সবই ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। ওকে, ভার্ব ক্লাসে আমি এগুলো আপনাদেরকে শেখাবো। ওকে, আসেন তাহলে ফেইলের পর এবং ইনটেন্ডের পর টু প্লাস ভার্ব অন হয়, কিন্তু এখানে দিয়ে রাখছে আইএনজি। এখানে কি দিয়ে রাখছে? আইএনজি দিয়ে রাখছে। দ্যাট ইজ হয় এই অপশনটা হচ্ছে ভুল। আমরা যখন পরীক্ষার হলে দাগাবো এই অপশনটা ভুল, কারণ এখানে কি হবে না? ফেইলের পরে ভার্বের সাথে আইএনজি হবে না, হওয়ার কথা ছিল কি টু রিকগনাইজ। রিকগ রিকগনাইজ NIZD। আচ্ছা আমি বাকিটা লিখলাম না, টু রিকগনাইজ NIZD হওয়ার কথা ছিল, এটা তাহলে দিয়ে দিলাম। বিষয়টা বুঝতে পারছি আশা করছি প্রিয় ভাই বোন আমার। বিষয়টা যদি বুঝে থাকি তাহলে আসেন পরবর্তী কোশ্চেনের দিকে আমরা আগাই। পরবর্তী কোশ্চেনে কি বলতেছে? ইচ অফ দ্য ডগস ইন দ্য শো রিকোয়ার এ স্পেশাল কাইন্ড অফ ডায়েট। আচ্ছা ধরেন এটারও মানে আপনি জানেন না, আজকের ক্লাসে আমি মিনিং করব না, বাট মিনিং ছাড়া কিভাবে আমরা এটার অ্যান্সার করতে পারি সেই প্রসেসটা দেখব, রাইট? আসেন, ইচ অফ দ্য ডগস, ইচের উপরে নাউন প্লুরাল আছে, দ্যাটস ভেরি গুড। নাউন কি আছে ভাইয়া? প্লুরাল আছে, নাউন প্লুরাল আছে। রিকোয়ার কিন্তু এই ভার্বটা কি আছে? প্লুরাল আছে। আচ্ছা, আমরা এর পেছনের যে গল্পটা আছে সেই গল্পটা আপনাদেরকে একটু বলে আসি, তাহলে খুব সহজে আপনি এই জিনিসটা সলভ করতে পারবেন। কেমন?
যেমন ইচ, ইচের পরবর্তী যে নাউনটা হয়, নাউনটা হয় হচ্ছে প্লুরাল। কি হয় বলেন? নাউনটা হয় হচ্ছে প্লুরাল। কিন্তু ভাইয়া ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে বলেন? ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে ইসের পরে নাউন প্লুরাল আছে, দ্যাটস ভেরি গুড, বাট ভার্বটা আছে প্লুরাল। তাহলে এখানে একটা যোগ করে দেন, দিস ইজ দ্য অ্যান্সার বিফোর বাংলাদেশ। এটাই হচ্ছে আমাদের ভুল ছিল। তাহলে এটা আমরা কি করব, এটাকে আমরা টিক দিয়ে আসবো। এখন প্রশ্ন হলো স্যার, ভার্বের সাথে আপনি এর যোগ করলেন, ভার্ব সিঙ্গুলার হলো কেন? প্রিয় ভাই বোন আমার, যারা বিষয়টা জানেন তারা তো জানেন, যারা জানেন না একটু জেনে নেন। দেখেন, নাউনের সাথে এস বাই এর যোগ করলে, তার সাথে নাউনের সাথে এস বাই এর যোগ করলে নাউন হয় প্লুরাল, ভার্বের সাথে এস বাই এর যোগ করলে ভার্ব হয় সিঙ্গুলার, উল্টা। আশা করি বুঝেছেন। এবার আসি নেক্সট কোশ্চেনে। বলতেছে দ্য ভ্যালু অফ দ্য ডলার্স ডিক্লাইন, কমে যাচ্ছে, অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন। ইনফ্লেশন মানে হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির কারণে কি হচ্ছে? ডলারের মূল্য কমে যাচ্ছে। সরি, ইনফ্লেশন, ইনফ্লেশন রাইজেস। হ্যাঁ, ইনফ্লেশন কি? রাইজেস। ইনফ্লেশন মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে। ওকে। এখন প্রিয় ভাই বোন আমার, দ্য ভ্যালু অফ দ্য ডলার্স, ঠিক আছে, ডিক্লাইন, কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে ভার্বের সাথে এখানে এস কেন? দেখেন, এখানে সাবজেক্ট কি? আপনি বলেন সাবজেক্ট কি ডলার্স? যারা এই ভুলটা করতেছেন তাদেরকে আমি একটু বলি, আমি কত ক্লাসে বলেছিলাম যে কোয়ালিফাইং ফেস নিয়ে আমি একটু কথা বলবো। কোয়ালিফাইং ফেস, দেখেন সেই প্রশ্নটা এখানে আসছে। এখানে একটা কি প্রিপোজিশন আছে না ভাই? খেয়াল করেন, এখানে একটা কি আছে? প্রিপোজিশন অফ আছে না? আছে। তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আর এই ডলার্সটা কি নাউন না ভাই? ডলার্সটা হলো নাউন। প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। আমি আবার বলছি, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, তাকে আমরা বলবো হচ্ছে কোয়ালিফাইং ফেস। আর মনে রাখবেন, কোয়ালিফাইং ফেস কখনো সাবজেক্টের উপরে প্রভাব বিস্তার করে না। সাবজেক্টের উপরে যেহেতু প্রভাব বিস্তার করে না, দ্যাট ইজ হয় সে ভার্বের উপরে প্রভাব বিস্তার করবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? আসেন, তাহলে দ্য ভ্যালু, প্রিয় ভাই বোন আমার, দ্য ভ্যালু হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে দ্য ভ্যালু যদি সাবজেক্ট হয়, তাহলে দ্য ভ্যালু একটা জিনিসের মূল্যকে বোঝাচ্ছে। বলেন এটা সিঙ্গুলার না প্লুরাল? ডেফিনেটলি এটা সিঙ্গুলার। দ্যাটস ওয়াই এই যে আমার ভার্বটাও কি হয়েছে? সিঙ্গুলার, মানে ভার্বের সাথে এস রয়েছে। ভার্বের সাথে এস বাই এস থাকলে আপনি বুঝবেন সেটা হলো সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে এটাকে কি বলা হয়? কোয়ালিফাইং ফেস। কোয়ালিফাইং, পি ফর ফেস, কোয়ালিফাইং ফেস। যারা এই কোয়ালিফাইং ফেসটাকে মনে রাখতে পারবেন না, শর্টকাট মনে রাখবেন হলো প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। তাহলে এই অংশটুকু সাবজেক্টের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। দ্যাটস ওয়াই এই সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। আর আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইংরেজি গ্রামারে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে মূলত সেন্টেন্স তৈরি করা হয়, তাই না? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমি একটু বলে রাখি, নেক্সট ক্লাসে হয়তো পরবর্তীতে আমি আসবো। তো সাবজেক্ট কি, এগ্রিমেন্ট কি, ভার্ব কি, এই তিনটা জিনিস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এগ্রিমেন্ট মানে হলো চুক্তি, আর সাবজেক্ট মানে তো হচ্ছে কর্তা, ভার্ব মানে হলো ক্রিয়া। ওকে। তাহলে সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট হয়। সাবজেক্ট যদি সিঙ্গেল থাকে, ভার্বও সিঙ্গেল থাকবে। সাবজেক্ট যদি প্লুরাল থাকে, ভার্বও প্লুরাল হবে। অর্থাৎ সাবজেক্ট যদি বিয়ে করে, ভার্বও বিয়ে করবে। সাবজেক্ট যদি সিঙ্গেল থাকে, ভার্বও সিঙ্গেল থাকবে। এটাই হলো এগ্রিমেন্ট। সাবজেক্ট যদি না খেয়ে থাকে, ভার্বও না খেয়ে থাকবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায়, ভার্বও প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে আমি যা করব তুমিও তাই করবে। আমি মরে গেলে তুমি মরে যাবে, আমি বেঁচে থাকলে তুমি বেঁচে থাকবে। দ্যাটস গুড। ওকে। এবার আসেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এটা বুঝলাম, হ্যাঁ এটা ঠিক আছে, বি নাম্বার ঠিক আছে। অ্যাজ, অ্যাজ মানে যেহেতু, এটাও ঠিক আছে। দা রেট অফ ইনফ্লেশন মানে হচ্ছে ইনফ্লেশন রেইজেস। প্রিয় ভাই বোন আমার, দেখেন এখানে যে জিনিসটা হয়েছে রেইজেস, আর একটা হচ্ছে কি রাইজেস, RISES। এই দুটার মধ্যে একটু কনফিউশন রয়েছে। এই দুইটা ভার্বের ব্যবহার ভিন্ন, অর্থ ভিন্ন। তাহলে বৃদ্ধি পাচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে? কোন একটা রেট বৃদ্ধি পাচ্ছে, একটা বস্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে রেইজেস না হয়ে, রেইজেস মানে হলো আর একটা জিনিস, মানে কোনো কিছু, মানে কোনো ব্যক্তি বড় হয়ে ওঠা
বা কোনো কিছু আস্তে আস্তে বড় হয়ে ওঠা, তাই না? আর কোনো কিছু যদি এমনি বেড়ে যায়, দাম বেড়ে গেছে কোনো কিছুর, দাম কমে গেছে কোনো কিছুর, এরকম যদি হয় তখন হয় রাইজেস। তার মানে এই অ্যান্সারটা ভুল ছিল, এটা আমরা কারেক্ট করলাম। ক্লিয়ার? ওকে, আসেন নেক্সট কোশ্চেন। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন টুডেস ক্লাস। আই ডোন্ট নো হোয়ার কুড হি হ্যাভ গন। আমি জানি না সে কোথায় গেছে। সো আর্লি, এত তাড়াতাড়ি ইন দ্য মর্নিং, মানে এত সকালে সে কোথায় গেছে আমি জানি না। প্রিয় ভাই বোন আমার, দেখেন এখানে একটা কি আছে, হোয়ার আছে। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মানে মূল ভার্ব। হোয়ার, এই হোয়ারটা যখন বাক্যের মাঝখানে বসছে তখন কিন্তু সে আর ইন্টারোগেটিভ আকারে বসে নাই। তার মানে বাক্যটাকে ইন্টারোগেটিভ করা যাবে না। হোয়ারের পরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মানে কি অ্যাসার্টিভ প্যাটার্নে নিয়ে যেতে হবে। তাহলে অ্যাসার্টিভ প্যাটার্নে যদি আমরা নিতে চাই ভাই বোন আমার, দেখেন তাহলে অ্যাসার্টিভ প্যাটার্নে নিতে গেলে এখানে কিন্তু হোয়ারের পরে আগে সাবজেক্ট আসার কথা ছিল। তার মানে হওয়ার কথা ছিল এরকম যে হোয়ার হি আচ্ছা, হোয়ার হি, তাহলে এখানে ছিল এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার এন্ড ফাইনালি ই নাম্বার। তাহলে আমরা যদি এটাকে দেখি, একটু নিচে লিখি আমি, তাহলে এটা অ্যান্সার হওয়ার কথা ছিল যে হোয়ার হি কুড হ্যাভ গন। এরকম হলে বাক্যটা ঠিক ছিল, কিন্তু কি করেছে ওরা ইন্টারোগেটিভ প্যাটার্নে নিয়েছে। ডাব্লিউ শর্ট যখন বাক্যের মাঝে বসে তখন কি হয় না, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে, তাহলে কি হবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, মানে অ্যাসার্টিভ প্যাটার্ন হবে, কিন্তু সেটা হয়নি। দ্যাটস হোয়াই এটাই আমার ভুল, এটাই আমাদের পিন পয়েন্ট এরর। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরেকটা কথা বলে রাখতেছি, আমি প্রতিনিয়ত, প্রতিদিন আপনাদের সামনে হাজির হব ব্যাংক, বিসিএস এর যে টাফেস্ট টপিক, মানে কি টাফেস্ট টপিক গুলো রয়েছে, মানে কঠিন টপিক গুলো রয়েছে, সেই টপিক গুলো পর্যায়ক্রমে নিয়ে ক্লাস করার। আর আমি ক্লাস শুরু করেছি, এটা হচ্ছে আজকে আমার সেকেন্ড ক্লাস। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা আগাবো। আপনারা যারা ব্যাংক এবং বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, ইংরেজিতে ভয় পাচ্ছেন, অনুগ্রহ করে আমাদের এই পেজের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে একদম ফাইনাল স্টেজ পর্যন্ত নিয়ে যাব। ইংরেজি যাতে আপনার কাছে আর কখনো কোনো কঠিন বিষয় না হয়। হ্যাঁ, ইংলিশ যাতে আপনি ভালো পারেন। আপনি জানেন যে ব্যাংক পরীক্ষায় ইংলিশটাই হচ্ছে ট্রাম্প কার্ড চাকরি পাওয়ার ক্ষেত্রে, এবং ম্যাথ। তো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইংলিশ, তারপরেই হচ্ছে ম্যাথ। কারণ রিটেনে 25 মার্ক থাকে, আর হচ্ছে আপনার সরি, আই এম ভেরি মাচ সরি, এমসিকিউতে 25 মার্ক থাকে, আর হচ্ছে রিটেনে নিয়ারলি 140 মার্ক থাকে হচ্ছে ইংলিশ সাবজেক্ট থেকে। তাহলে রিটেনে থাকে কত? নিয়ারলি 140 মার্ক। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, প্রিসাইজ রাইটিং বলেন, ট্রান্সলেশন বলেন, এই সমস্ত বিষয়ে দক্ষ হতে চাইলে রাজন ইংলিশ অ্যান্ড ম্যাথ কেয়ার এই পেজটা আপনি ফলো করতে পারেন। এই পেজটা আপনি ফলো করেন, আশা করি আপনার কোনো ভয় থাকবে না। প্রিয় ভাই বোন আমার, সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।